আসসালামু আলাইকুম এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থীরা। তোমরা যারা প্রিপোজিশন নিয়ে প্রচুর পরিমাণে প্যারা খাইতেছো, তোমাদের জন্য আজকে একটি ওয়ান শট ক্লাস নিয়ে আসছি এবং আজকের ক্লাসে আমরা তোমাদের এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং প্রিপোজিশনে কিভাবে তুমি ৫ এ ৫ অর্থাৎ ফুল মার্কস পাবা সেই সকল সব টেকনিকগুলা আজকে দেখাই দিব। সো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক এবং আজকের সম্পূর্ণ ক্লাসটি জুড়ে তোমাদের সাথে আছি আমি তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সর্বপ্রথম সবথেকে বেশি অ্যাডমিশন বলো বা এইচএসসি বলো বা যে কোনো প্রিপোজিশনের প্রশ্ন বলো, সেখানে সবথেকে বেশি প্রশ্ন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি এটা আমি একটু পরেই দেখাই দিব, জাস্ট একটু ওয়েট করো। সবথেকে বেশি কোয়েশ্চেন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, এরপরে আসে মিনিং অনুযায়ী এবং তোমাকে অ্যান্সারও মিনিং অনুযায়ী করতে হয়। যেমন ধরো কোনো কিছুর দিকে বুঝাতে টু, কোনো কিছুর নিচে বুঝাতে আন্ডার, কোনো কিছুর উপরে বুঝাতে অন, সেগুলো আমরা দেখবো একটু পরে। আর সবথেকে কম কিন্তু জানা থাকা লাগে সেটা হচ্ছে রুলস। প্রিপোজিশন এমন একটা টপিক তোমাদের এইচএসসি সিলেবাসে, যেখানে এটা যদিও একটা গ্রামারের টপিক, বাট এইখানে তোমার ভালোভাবে অ্যান্সার করতে চাও, ফুল মার্কস পেতে চাও, তোমার রুলসের থেকে মুখস্থ নির্ভর হতে হবে বেশি। তো চলো আমরা দেখি এখন এই ৩টা স্টেপ ফলো করে আমরা কিভাবে ফুল মার্কস পাবো এবং কিভাবে প্রিপোজিশনে ৫ এ ৫ এনশিওর করতে পারবো। আর আজকের ক্লাসে কিন্তু মাত্র ৬ থেকে ৭টা রুলস দেখাবো। এই ৬ থেকে ৭টা রুলস তুমি অ্যাপ্লাই করা শিখতে পারলে তাহলে তোমার প্রিপোজিশন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সো সর্বপ্রথমে আমরা দেখব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলা কি? তার আগে আমাদের জানতে হবে প্রিপোজিশন জিনিসটা কি। প্রিপোজিশনগুলা হচ্ছে এই যে যেমন ফর, ফ্রম, অফ, ইন, অন, ফ্রম, এইগুলাকে বলা হয় ভাইয়া প্রিপোজিশন। প্রিপোজিশনের সবথেকে বেশি কোয়েশ্চেন আসে কোথা থেকে? তোমাদের বলেছি আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা কি? দেখো ইংরেজিতে এমন কিছু ওয়ার্ডস আছে যেগুলার পর প্রিপোজিশন নির্দিষ্ট করা। একদম নির্দিষ্ট, তুমি চাইলেও চেঞ্জ করতে পারবা না, তোমার সেন্টেন্সে মিনিং যেমনই আসো। যেমন ধরো রেসপন্সিবলের সাথে সবসময় তোমাকে ফর দিতেই হবে। অর্থাৎ তোমার পরীক্ষাতে যদি কোনো প্যাসেজ আসে এবং প্যাসেজে যদি প্রিপোজিশনের জায়গায় শূন্যস্থান দেওয়া থাকে, এর আগে রেসপন্সিবল লেখা থাকে, তাহলে তোমাকে সেইখানে শূন্যস্থানের জায়গায় ফর লিখতেই হবে, তুমি চাইলেও চেঞ্জ করতে পারবা না। ঠিক তেমনি অ্যাবসেন্সের সাথে ফ্রম বসে, অ্যাফ্রেডের সাথে অফ বসে, বিলিভের সাথে ইন বসে, ডিপেন্ডের সাথে অন বসে, ডিফারেন্টের সাথে ফ্রম বসে। তুমি চাইলেও এই প্রিপোজিশনগুলো চেঞ্জ করতে পারবে না। আর এই টাইপের প্রিপোজিশনকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এগুলো সবসময় নির্দিষ্ট। এবং এই নির্দিষ্ট প্রিপোজিশনগুলো তোমার একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে। এখন বলতে পারো কোথা থেকে মুখস্থ করবা? এই জায়গায় তোমাদের একটা আমি পিডিএফ দিয়ে দিব। যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো, তোমাদের ইউটিউবে আমি ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে দেখো আমি একটা পিডিএফ দিয়ে দিছি। সেইখানে বাছাইকৃত কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো তোমাদের বিগত সালে এইচএসসি পরীক্ষাতে আসছিল এবং সেইখান থেকে মাত্র ৫০-৬০টার মতো প্রিপোজিশন আছে। তুমি ৫ দিন টাইম নিয়ে ১০টা ১০টা করে শিখে ফেলবা। এই তুমি ৫০-৬০টা যদি প্রিপোজিশন শিখতে পারো, তাহলে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার অ্যাডমিশন প্লাস এইচএসসি এর জন্য কমপ্লিট হয়ে যাবে। আর ওইটা কিন্তু একদম সাজেশনের মতো শর্ট করে দেয়া। আমি পিডিএফটা দিয়ে রাখছি, তোমরা ডাউনলোড করে নিবা সেইখান থেকে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দেখো এখানে বলা আছে বোর্ড পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। আর এইগুলোতে গ্রামাটিক্যাল কোনো লজিক নেই, তুমি ডিরেক্ট মুখস্থ করবা, ডিরেক্টলি অ্যান্সার করবা। অ্যান্সার করবা কিভাবে? তুমি ওয়ার্ডগুলো দেখবা, রেসপন্সিবল আছে এরপর শূন্যস্থান আছে, তুমি ফর দিয়ে দিবা। অ্যাবসেন্স আছে এরপর শূন্যস্থান আছে, তুমি ফ্রম দিয়ে দিবা। এগুলা ডিরেক্টলি মুখস্থ করতে হবে, এইখানে কোনো বুঝার কিচ্ছু নাই। আমরা দুইটা বোর্ড কোশ্চেন দেখি। দেখো এই যে 2025 এর এইচএসসি পরীক্ষাতে দুইটা বোর্ড কোশ্চেন এবং দুইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে আসছে। যেমন ইট ইজ নোন ড্যাশ টু অল, এটি সবার কাছেই পরিচিত বা সবাই জানে যে ওয়ান ডে অল উইল পাস ওয়ে, একদিন না একদিন সবাইকেই মরে যেতে হবে। এখন এখানে আছে নো, নো এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় টু বসে, তাহলে আমাদের অ্যান্সার হবে টু। এখানে বুঝারও কিছু নাই, কোনো লজিকেরও কিছু নাই, ডিরেক্টলি তুমি জানো যে নো এর সাথে টু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ, তুমি মুখস্থ লিখে দিবা। আবার দেখো লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা, ইজ ইনহ্যারেন্ট, ইনহ্যারেন্ট মানে অন্তর্নিহিত, ম্যান মানুষ, মানুষের ভিতরে মাতৃভূমির জন্য ভালোবাসা অন্তর্নিহিত আছে বা ভিতরেই থাকে। এবং ইনহ্যারেন্টের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ইন, তুমি চাইলেও চেঞ্জ করতে পারবা না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে একটা সব থেকে ইজি বিষয় কি জানো? ধরো এই সেন্টেন্সটাই তোমার পরীক্ষাতে আসছে এবং তুমি মাদারল্যান্ড বা লাভ এই টাইপের জায়গাতে এমন একটা ওয়ার্ড দিয়ে দিল যেটার বাংলা মিনিং তুমি জানো না, বাট
তুমি যদি সেন্টেন্সের মিনিং নাও বুঝো তারপরেও অ্যান্সার করতে পারবা। কিভাবে? কারণ তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি যে পিডিএফটা দিছি তোমাকে বা তুমি যেটা ডাউনলোড করে পড়বা, সেইখানে তুমি পড়ছো যে ইনহেরেন্টের সাথে ইন হয়। এখন তুমি যদি মাদারল্যান্ড বা লাভ এই টাইপের ওয়ার্ডের মিনিং নাও জানো বা সেন্টেন্সের মিনিং নাও বুঝো, কোনো সমস্যা নেই। কারণ তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে ওয়ার্ডের সাথে যেটা বসে এটা তো তুমি জানো, মুখস্থ। তাহলে নো এর সাথে টু বসে, তুমি টু বসাই দাও। ধরো তুমি ইটের মিনিং জানো না, কোনো সমস্যা নাই, তুমি সেন্টেন্সের মিনিং না বুঝলেও প্রিপোজিশনে ফুল মার্কস অর্জন করতে পারবা। বুঝতে পারছো? তো সব থেকে বেশি কোয়েশ্চেন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি পিডিএফ থেকে মুখস্থ করে নিবা। যদি পারো তো পিডিএফটা একটু প্রিন্ট করে নিবা ডাউনলোড করে, এবং সেইখানে প্রিন্ট থেকে কিভাবে মুখস্থ করবা। ধরো রেসপন্সিবল ফর, অ্যাবসেন্স ফ্রম এগুলো আছে, সাথে বাংলা মিনিংও দেয়া আছে, তার পাশাপাশি কোন বোর্ডে কোনটা আসছে এটাও দেয়া আছে। কিন্তু তোমাকে পড়তে হবে কিভাবে জানো? রেসপন্সিবল ফর, অ্যাবসেন্স ফ্রম, প্রিপোজিশনটাকে বেশি গুরুত্ব দিবা। এইভাবে রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর মানে দায়ী, রেসপন্সিবল ফর মানে দায়ী। অর্থাৎ তুমি 2-3 বার রেসপন্সিবলের সাথে ফরটা উচ্চারণ করবা, শেষে গিয়ে একবার বা 2বার বাংলাটা উচ্চারণ করবা। কারণ তুমি যদি বাংলাটা বেশি জোর দিয়ে পড়ো, এটা কিন্তু ভোকাবুলারি শেখা লাগতেছে না, তোমাকে শিখতে হবে প্রিপোজিশনটা। তার মানে রেসপন্সিবলের সাথে ফর বসে তোমার জোরটা দিতে হবে ফরের ভিতরে, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর মানে দায়ী। কিন্তু তুমি যদি এইভাবে পড়ো রেসপন্সিবল ফর মানে দেয়, রেসপন্সিবল ফর মানে দেয়, তাহলে কিন্তু তোমার মুখস্থ হলেও দীর্ঘদিন মাথায় থাকবে না। এইটা একটু খেয়াল রাখবা। এখন দেখবো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পর সব থেকে বেশি যেটা থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে মিনিং অনুযায়ী আমাদের অ্যান্সার করা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে আমি পিডিএফটা দিব ওইটা ঠিক মতো মুখস্থ করতে পারো, অর্থাৎ এইখানের এই স্লাইড অনুযায়ী। তারপর এই একটা টেবিল তুমি যদি আয়ত্তে আনতে পারো, জাস্ট এই 2টা স্লাইড দিয়ে তোমার প্রিপোজিশন সব শেষ হয়ে যাবে। তুমি এইচএসসি স্টুডেন্ট হও বা এসএসসি স্টুডেন্ট হও বা অ্যাডমিশনের স্টুডেন্ট হও, সবার জন্য সেমই নিয়ম। সো এখন আমরা দেখব কিছু মিনিং অনুযায়ী প্রিপোজিশন কিভাবে আমাদের অ্যান্সার করতে হয়। মিনিং অনুযায়ী বলতে যেমন তোমার কোথায় তুমি ইন ব্যবহার করবা, কোথায় অন, কোথায় ওভার, কোথায় অ্যাট, কোথায় টু, কোথায় ইনটু, কোথায় থ্রু, এই টাইপের জিনিসগুলো। এগুলো হচ্ছে মিনিং অনুযায়ী অ্যান্সার করতে হয়। সো আমি এখন তোমাদের সবগুলো একটু মিনিং বুঝাই দিব, এরপর আমি তোমাদের ঠিক সেন্টেন্সের ভিতরে কিভাবে বসে উদাহরণ সহ দেখাই দিব। সো চলো আমরা শুরু করি। সর্বপ্রথমে ইন। দেখো ইন এর বাংলা মিনিং হচ্ছে ভিতরে। এখন ইন 2টা জায়গায় ব্যবহার হতে পারে, একটা হচ্ছে বড় জায়গা বুঝাতে তুমি সেই জায়গায় ইন ব্যবহার করবা, নয়তো কোনো কিছুর ভিতরে আছে। ধরো আমি এখন রুমের ভিতরে আছি, বা তুমি একটা ক্লাসরুমের ভিতরে ক্লাস করো, বা এই কলমটা একটা বক্সের ভিতরে আছে। এই যে যে ভিতরে আছে বা আগে থেকেই ছিল এইটা বুঝাইতে ইন ব্যবহার করতে হয়। যেমন দ্য পেন ইজ ইন দ্য বক্স। ঠিক সেম ভাবে তুমি বলতে পারো আই লিভ ইন ঢাকা, আমি ঢাকার ভিতরে বসবাস করি। বড় জায়গার আগে তোমাকে ইন দিতে হবে। আবার দেখো অন। এখন অন আর ওভার দুইটা প্রায় সেম। দেখো অন আর ওভার দুইটা দিয়েই বুঝায় উপরে, দুইটা দিয়ে উপরে বুঝায়। এবং তোমার যদি সেন্টেন্সে ধরো তুমি প্রিপোজিশন করতেছো, এমন সময় বোঝাচ্ছে যে কোনো কিছুর উপরে কোনো কিছু রাখা আছে। এখন যদি তুমি সেন্টেন্সের মিনিং এ পাও যে উপরে রাখা আছে, তাহলে তোমাকে অন অথবা ওভার ব্যবহার করতে হবে। অন কখন ব্যবহার করবা? তুমি অনটা ব্যবহার করবা যখন কোনো কিছুর উপরে কোনো কিছু রাখা আছে এবং সেটা লেগে আছে। যেমন ধরো আমি এই কলমটা যদি একটা টেবিলের উপর রাখি, তাহলে অবশ্যই টেবিলের সাথে কলমটা লেগে থাকবে, তাই না? কিন্তু তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, এমন সময় তোমার মাথার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, যদিও পাখি উড়ে যাওয়ার সময় তোমার উপরে যদি উপর থেকে কিছু ছেড়ে দেয় তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, তাহলে সেটা কি তোমাকে টাচ করে উড়ে গেছে নাকি তোমার মাথার অনেক উপর দিয়ে উড়ে গেছে? উপর দিয়ে উড়ে গেছে। কিন্তু কিন্তু দুইটার মিনিংই কিন্তু উপরে। একটা হচ্ছে টেবিলের উপরে কলম রাখছি, আর একটা তোমার উপরে পাখি। কিন্তু দুই উপরের ভিতরে কিন্তু পার্থক্য আছে। যদি এমন বুঝায় কোনো কিছুর উপরে কোনো কিছু রাখছো, সেইটা ওইটার সাথে লেগে আছে, যেমন টেবিলের উপর যদি কলম রাখো, গ্লাস রাখো, তাহলে টেবিলের সাথে লেগে থাকবে। লেগে থাকা বুঝালে তুমি অন দিবা, যেমন অন দা টেবিল, টেবিলের উপরে আছে কিন্তু সেটা টেবিলের সাথে লেগে আছে। কিন্তু যদি এমন বুঝায় যে টাচ করা নাই কিন্তু উপর দিয়ে উড়ে গেছে বা অনেক উপর দিয়ে গেছে, তাহলে আমরা দিব অ্যাবভ। যেমন দেখো ফ্লাই, ফ্লাই ওভার দ্য ব্রিজ, সরি অ্যাবভ না ওভার।
যেমন ফ্লাই ওভার দ্য ব্রিজ, যে একটা পাখি ব্রিজের উপর দিয়ে উড়ে গেল, বুঝতে পারছো? তারপর আমরা অ্যাট কোথায় দিব? দেখো, একটু আগে বুঝাইলাম যে বড় স্থানের আগে তোমার ইন দিতে হবে, কিন্তু যদি ছোট স্থান বুঝায়, ছোট স্থান ধরো আমি বললাম যে তুমি এখন কোথায় আছো, তুমি বললা যে আমি বাস স্ট্যান্ডে আছি। আবার জিজ্ঞেস করলাম তোমার বাসা কোথায়, তুমি বললা আমি ঢাকা থাকি। ঢাকা একটা বড় জায়গা, সেই জন্য ঢাকার আগে ইন বসবে। কিন্তু তুমি যদি বলো যে আমি এখন বাস স্ট্যান্ডে আছি, বাস স্ট্যান্ড কিন্তু একটা তুলনামূলক ছোট জায়গা, ছোট জায়গার আগে তোমাকে দিতে হবে অ্যাট। তাহলে তুমি তখন বলতে পারো আই এম অ্যাট দ্য বাস স্ট্যান্ড। বুঝতে পারছো? একটু পরে আমরা উদাহরণ সহ দেখব, টেনশনের কোনো কারণ নাই। উদাহরণ যখন দেখব এই মানে এখন যেই একটু একটু বুঝতে প্রবলেম হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা বুঝতেছো একটু কমেন্ট করে জানাবা ঠিক মতো বুঝতে পারতেছো কিনা। যখন উদাহরণ দেখাবো তখন সেইটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আর তোমার কলেজের নামটা একটু কমেন্ট করে জানিয়ে যাবা তোমরা কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো। আর যেহেতু কয়েকদিন পরে তোমাদের এইচএসসি 26 ব্যাচের পরীক্ষা, সো কে কে 26 ব্যাচের আছো আর কে কে 27 ব্যাচের আছো একটু কমেন্ট করে জানিয়ে যাবা। আমি তোমাদের সবার কমেন্টই দেখবো এবং রিপ্লাই করব। এরপর দেখো টু 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 এর ব্যবহার হচ্ছে যে তুমি কোনো কিছুর দিকে যাইতেছো, অর্থাৎ গন্তব্য বুঝাইতেছে। যেমন আমরা বলি না যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। যেমন দেখো গো টু স্কুল, স্কুলের দিকে যাওয়া বুঝাইতেছে, কোনো কিছুর দিকে যাওয়া বুঝাইতে টু ব্যবহার করতে হয়। আর কোনো কিছু থেকে আসা বুঝাইতে ফ্রম ব্যবহার করতে হয়। সো ফ্রম আমরা কখন ব্যবহার করব? ফ্রম ব্যবহার করব কোনো কিছু থেকে আসতেছো, ফেরত আসতেছো। যেমন রিটার্ন ফ্রম ওয়ার্ক, আমি কাজের থেকে আসতেছি। কোনো কিছু থেকে আসতেছো তাহলে ফ্রম, আর কোনো কিছুর দিকে যাইতেছো তাহলে বসবে টু, অর্থাৎ গন্তব্য বুঝাইতে। এখন আসে থ্রু। থ্রু দিয়ে বুঝাই ভাইয়া কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাওয়া। ভিতর দিয়ে চলে যাওয়া কেমন? যেমন ধরো আমরা বললাম যে আমরা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, অথবা আমি তোমাকে একটা বই দিলাম, বইটা হচ্ছে একটা উপন্যাসের বই, তুমি বললা আমি এই গল্পের কাহিনীর ভিতর দিয়ে গিয়েছি। কেমন? এইটা মানে বাস্তবিক অর্থে না, তো এটা হচ্ছে মেটাফরিক্যালি বা রূপক ভাবে, যে তুমি গল্পটা পড়ছো, মানে পুরো বই এক এক পাশ থেকে অপর পাশে যত ধরনের গল্প আছে সম্পূর্ণ গল্পের ভিতর দিয়ে তুমি গেছো, তোমার চিন্তা শক্তিটা গেছে, ওইটাকে বুঝাবে থ্রু। বুঝতে পারছো? যেমন যেমন এখানে বলছে ড্রাইভ থ্রু দ্য টানেল, কোন একটা টানেলের মধ্য দিয়ে বা ভিতর দিয়ে সে ড্রাইভ করে গেল, অর্থাৎ কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া বুঝাইলে প্রিপজিশন ব্যবহার করতে হবে থ্রু। এরপর দেখো, এরপর আছে আমাদের ইনটু। টু আর ইনটুর ভিতরে একটু পার্থক্য আছে, ইনের সাথেও একটু পার্থক্য আছে। দেখো ইন বুঝায় কোনো কিছুর ভিতরে থাকা, যেমন ইন দা বক্স, বক্সের ভিতরে আছে। কিন্তু যদি এমন বুঝায় যে আগে বাইরে ছিল পরে তুমি ভিতরে নিয়ে গেছো, যেমন তুমি একটু আগে ক্লাসের বাইরে ছিলা, এখন তোমার ক্লাস শুরু হবে, তুমি ক্লাসের ভিতরে গেছো, অর্থাৎ স্থানান্তরিত হইছো। আগে বাইরে ছিলা, এখন ভিতরে গিয়েছো। যদি এমন বুঝায় কোনো কিছু বাইরে ছিল এরপর ভিতরে গেছে, তাহলে সেখানে হবে ইনটু। যেমন যেমন আমরা বলি না আই ইন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, আমরা ক্লাসরুমের বাইরে ছিলাম, এখন ক্লাসরুমের ভিতরে গেলাম। কিন্তু আগে থেকেই ভিতরে ছিল এমন বুঝাইলে দিতে হবে ইন, যেমন ইন দা বক্স। কিন্তু যদি আমি বলি এই কলমটা তুমি বক্সের ভিতরে রাখো, তাহলে হবে পুট দ্য পেন ইনটু দ্য বক্স। তখন শুধু ইন হবে না, ইনটু হবে, অর্থাৎ বাইরে থেকে ভিতরে নিয়ে গেলে, অর্থাৎ স্থানান্তর বুঝালে ইনটু ব্যবহার করতে হবে। সো এরপর আসে আমাদের আন্ডার। আন্ডারটা খুবই ইজি, আন্ডার দিয়ে বুঝাই নিচে, কোনো কিছু নিচে বুঝাইলে সেখানে তুমি ব্যবহার করবা আন্ডার। তারপর দেখো অ্যাক্রস। অ্যাক্রস আর থ্রু এর ভিতরে একটু পার্থক্য আছে। অ্যাক্রস দিয়ে বোঝায় কোনো কিছুর এক পাশ থেকে অন্য পাশে সংযোগ আছে, বা এক পাশ থেকে অপর পাশে তুমি গেছো কিন্তু সেটা ভিতর দিয়ে যাও নাই, কোনো কিছুর উপর দিয়ে গেছো। যেমন ধরো তুমি একটা নদী যদি সাঁতরে পার হও, তাহলে কিন্তু নদীর ভিতর দিয়ে তুমি যাবা না, নদীর পানির ভিতর দিয়ে যাবা না, নদীর পানির উপর দিয়ে সাঁতরে তুমি যাবা, অথবা নৌকা দিয়ে তুমি নদীর পানির উপর দিয়ে যাবা, তখন ব্যবহার করতে হবে অ্যাক্রস। সো আমি একটু সামারি করে দিচ্ছি। ইন বুঝায় বড় স্থানের ভিতরে বা কোনো কিছুর ভিতরে আগে থেকেই ছিল। অন বুঝায় কোনো কিছুর উপরে কিন্তু লেগে আছে এমন। ওভার বুঝায় কোনো কিছুর উপরে কিন্তু লেগে নাই, অনেক উপর দিয়ে গেছে। অ্যাট বুঝায় কোনো কোনো ছোট স্থানের ক্ষেত্রে। টু বুঝায় কোনো কিছুর দিকে যাওয়ার ক্ষেত্রে। ইনটু বুঝায় কোনো কিছু আগে বাইরে ছিল এখন ভিতরে নেওয়া হয়েছে, স্থানান্তরিত হয়েছে এইটা। থ্রু বুঝায় যে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া।
আন্ডার বোঝায় কোনো কিছুর নিচে থাকা, অ্যাক্রস বোঝায় তুমি এক পাশ থেকে অন্য পাশে গেছো কিন্তু সেটা মানে উপর দিয়ে গেছো, বেশি উপর দিয়ে না, মানে সারফেসটা তুমি টাচ করে গেছো এমন। ফ্রম বোঝায় কোনো কিছু থেকে আসা বা কোনো কিছু উৎস বোঝায় এমন। সো এখন চলো আমরা এইখানে যতগুলা নিয়ম শিখলাম প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেখব এবং অ্যান্সার করব, যাতে আমাদের এই প্রিপোজিশনগুলা কোথায় কোনটা কিভাবে ব্যবহার করতে হবে এটা আমরা ক্লিয়ারলি বুঝে যাব, এবং এরই মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপোজিশন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এরপর তোমাদের এক্সট্রা 3টা আমি রুলস দেখাবো। এখন যেগুলো দেখালাম এগুলো কিন্তু তোমাদের মিনিং অনুযায়ী কিভাবে অ্যান্সার করতে হয়। সো এরপর আমরা দেখব তোমাদের কিভাবে তুমি রুলস অ্যাপ্লাই করবা। রুলস থেকে খুব একটা প্রশ্ন আসে না প্রিপোজিশন থেকে, আমি আগেই বলে দিচ্ছি তোমাদের। সো তোমরা যারা এইচএস 26-27 ব্যাচ আছো, তোমরা চাইলে আজকে যেমন ক্লাসটা করতেছো ঠিক এইভাবে প্রত্যেকটা লাইভ ক্লাস করে তুমি তোমার সম্পূর্ণ এইচএসসি সিলেবাস কভার করে নিতে পারো। বিশেষ করে এইচএস 26 ব্যাচ, তোমাদের আর কয়েকদিন পরেই এক্সাম। সো লাস্ট মোমেন্টে যদি প্রস্তুতি নিতে চাও, চাইলে তোমরা এই কোর্সটা করতে পারো, এবং এইখানে তোমাদের ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং ফুল সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। যদিও 5 মাসে কমপ্লিট করানোর কথা ছিল, কিন্তু এখন প্রত্যেক দিন ক্লাস হচ্ছে, যার কারণে তোমাদের এইচএসসি পরীক্ষার আগেই এটা কমপ্লিট হয়ে যাবে। এবং কোর্স প্রাইস 500 টাকা, যদিও 1000 টাকা ছিল, আমি 500 টাকা ডিসকাউন্ট করে দিছি। লাস্ট মোমেন্টে যদি প্রস্তুতি নিতে চাও তোমরা চাইলে ভর্তি হতে পারো, এইচএসসি 26 ব্যাচও ভর্তি হতে পারো, এইচএসসি 27 ব্যাচও ভর্তি হতে পারো। সো যদি ভর্তি হতে চাও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা ক্লাস নিব আমি, তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং তোমরা যদি ফিউচারেও এই ভিডিও দেখো, কেউ যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমরা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, কোনো প্রবলেম নেই। তুমি যদি 1 বছর 2 বছর 3 বছর পরেও ভিডিও দেখো, তারপরেও নক দিতে পারো, কোনো সমস্যা নেই। সো এই গেল আমাদের কোর্সের বিষয়ে। সো চলো এখন আমরা উদাহরণ দেখি। উদাহরণে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা একটু আগে যেগুলো শিখলাম সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। যেমন মাই সিস্টার লিভস ড্যাশ লন্ডন, আমার বোন লন্ডনে বসবাস করে। একটু আগে তোমাদের বললাম না, বড় জায়গার আগে ইন বসাইতে হয়। যেমন দেখো, লন্ডন একটা বড় জায়গা, জায়গার ভিতরে তুমি বসবাস করো, তাহলে কি হবে? ইন লন্ডন, শেষ তোমার অ্যান্সার। তারপর দেখো বলছে দ্য কাপ ইজ ড্যাশ টেবিল। বাংলা মিনিং এ কেমন আসতেছে? যে কাপটা টেবিলের উপরে রাখা আছে। এখন কাপ যদি টেবিলের উপরে রাখো তাহলে অবশ্যই টেবিলটাকে টাচ করে থাকবে, তাই না? এখন উপরে বুঝাইতে আমরা দুইটা ব্যবহার করি, একটা হচ্ছে ওভার আর একটা হচ্ছে অন। যদি টাচ করে থাকে তাহলে আমরা দিব অন, আর যদি টাচ না করে থাকে দিব আমরা ওভার। যেহেতু টাচ করে আছে তাই আমাদের দিতে হবে অন, কারণ টেবিলে তুমি যদি কাপ রাখো অবশ্যই কাপটা টেবিলকে টাচ করে থাকবে। এরপর দেখো বলছে সামওয়ান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। কেউ একজন দরজায় দাঁড়িয়ে আছে। এখন দরজা বলতে ওই দরজার যে জায়গাটুকু এইটা বুঝাইতেছে। বড় স্থানের আগে আমরা ইন দিছি, কিন্তু দরজার জায়গা তোমার বাড়ির কিন্তু বিশাল একটা এরিয়া, সেই এরিয়ার ভিতরে দরজার জায়গা কিন্তু ছোট একটা জায়গা। যেহেতু ছোট জায়গা সেহেতু আমরা কি দিব বলতো? আমরা দিব অ্যাট দ্য ডোর। এরপর দেখো বলছে উই আর গোয়িং ড্যাশ দ্য মার্কেট। আমরা মার্কেটে যাচ্ছি। কোনো কিছুর দিকে যাওয়া, কোনো কিছুর দিকে যাওয়া বুঝাইতে কি ব্যবহার করতে হয় বলতো? উই আর গোয়িং টু দ্য মার্কেট। কোনো কিছুর দিকে যাওয়া বুঝাইতে আমাদের ব্যবহার করতে হয় টু, আর কোনো কিছু থেকে আসা বুঝাইতে আমরা ব্যবহার করি ফ্রম। এরপর দেখো হি পোর্ড দ্য ওয়াটার, সে হচ্ছে ঢেলে দিল। বুঝতে পারছো? পোর্ড মানে ঢেলে দেওয়া। ওই যে তোমার তাহেরি হুজুর বলে না যে চাকাচ্ছি, একটু ঢেলে দেই, ওরকম। সো পোর্ট মানে হচ্ছে ঢেলে দেওয়া বা পরিপূর্ণ করা। হি পোর্ড দ্য ওয়াটার, সে হচ্ছে পানি ঢেলে দিল। কোথায়? ড্যাশ দ্য গ্লাস, গ্লাসের ভিতরে। এখন গ্লাসের ভিতরে পানি ঢালছে, পানিটা কিন্তু গ্লাসের ভিতরে আগে থেকেই ছিল না। পানিটা হয়তো অন্য কোনো পাত্রে ছিল বা কলসে ছিল, সেইখান থেকে গ্লাসে ঢালা হয়েছে। যখনই স্থানান্তর করা হবে তখন হবে ইনটু। যে কোনো কিছু বাহিরে ছিল তারপর ভিতরে রাখা হয়েছে, তাহলে হবে ইনটু। এরপর দেখো বলছে দে ওয়াকড ড্যাশ ফরেস্ট, তারা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে গেল। কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া বুঝাইতে ব্যবহার করতে হয় থ্রু। আমরা ব্যবহার করব কি? থ্রু। বুঝতে পারতেছো? এরপর ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবা। বুঝতে পারছো? আর তোমরা যারা ক্লাসটা করতেছো, তোমরা যদি ফ্রি ক্লাস করতে চাও, আমাদের লাইভ ক্লাস, তাহলে তোমরা
একটু আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবা। কমেন্টে এবং ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেয়া আছে। সো আমাদের কোনো কোর্স আসলে বা আমাদের ফিউচার কোনো আপডেট আসলে আমরা কিন্তু ফেসবুক পেজে আগে দেই এবং ফেসবুক পেজে ফ্রি লাইভ ক্লাস হয়। সো তোমরা একটু ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবা। এতে করে আমাদের আপডেটগুলা সবার আগে তুমি পেয়ে যাবা ফেসবুক পেজের মাধ্যমে। ইউটিউবে শুধু ক্লাসগুলা দেওয়া হয় এবং পেজে হচ্ছে আমাদের আপডেটগুলা দেওয়া হয় এবং ফ্রি লাইভ ক্লাসও হয়। এরপর দেখো, আ বিউটিফুল বার্ড ফ্লিউ ড্যাশ আওয়ার রুফ। একটা সুন্দর পাখি আমাদের ছাদের উপর দিয়ে উড়ে গেল। অবশ্যই ছাদের উপর দিয়ে যদি উড়ে যায়, এখন তুমি যদি ছাদে দাঁড়ায় থাকো এবং উপরে পাখির দিকে যদি হা করে তাকিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার মুখে কিছু পড়ার সম্ভাবনা আছে। সো তাকাই থাকা যাবে না। এখন দেখো বলছে আ বিউটিফুল বার্ড ফ্লিউ ওভার দ্য রুফ। এখানে কি ব্যবহার করতে হবে? আমাদের ব্যবহার করতে হবে ওভার, কারণ পাখিটা যদি ছাদের উপর দিয়ে উড়ে যায় তাহলে অবশ্যই ছাদটাকে টাচ করে নাই, তাহলে ব্যবহার করতে হবে ওভার। কিন্তু যদি এমন বুঝায় যে তুমি ছাদে পাখি, ধরো তুমি ছাদে পাখি রাখার জন্য কয়েকটা খাঁচা রেখে দিছিলা, সেইখান থেকে পাখি উড়ে গেছে, তখন কি হবে? আ বিউটিফুল বার্ড ফ্লিউ ফ্রম দ্য রুফ। কারণ তখন বুঝাইতেছে যে ওই ছাদ থেকে পাখিটা উড়ে গেছে। যখন কোনো কিছু থেকে বুঝাবে তখন তোমার ব্যবহার করতে হবে ফ্রম। কিন্তু এইখানে যদি আবার এমন বুঝায় যে ছাদের উপর দিয়ে পাখি উড়ে গেছে, তাহলে হবে ওভার। এখন এইটা বুঝবা কেমনে যে ওইটা থেকে না উপর দিয়ে বুঝাইতেছি? এটা তুমি বুঝবা কারণ তোমার এইচএসসি বা তুমি কলেজে যে জায়গায় পরীক্ষা দাও না কেন, ওইটা একটা প্যাসেজ আকারে থাকে। সো যেই লাইনে তুমি অ্যান্সার করতেছো, এই লাইনের আগে বা পরে কোন লাইন আছে এবং সেইটাতে কি মিনিং দিতেছে, এই অনুযায়ী তুমি বুঝতে পারবা যে ওইটা আসলে পাখিটা ছাদ থেকে উড়ে গেছে না ছাদের উপর দিয়ে উড়ে গেছে। এটা তুমি নিজেই বুঝতে পারবা। এরপর দেখো বলছে দ্য ডগ ইজ স্লিপিং ড্যাশ দ্য ট্রি। কুকুরটি কুকুরটি গাছে ঘুমাইতেছে না গাছের নিচে ঘুমাইতেছে? কুকুরটি কিন্তু গাছের নিচে ঘুমাইতেছে, কারণ নর্মালি সচরাচর কুকুর হচ্ছে গাছের নিচেই ঘুমায়। কিন্তু এখানে যদি একটা পাখির কথা বলা থাকতো যে একটা পাখি গাছে ঘুমাইতেছে, গাছে বুঝাইলে ওইটা একটা ছোট জায়গা, তখন তোমার ব্যবহার করতে হবে অ্যাট। কিন্তু যেহেতু বুঝাইতেছে যে কুকুরটি গাছের নিচে ঘুমাইতেছে, নর্মাল সচরাচর কুকুর কিন্তু গাছের উপরে উঠে ঘুমায় না, গাছের নিচেই ঘুমায়, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে আন্ডার দ্য ট্রি। এরপর দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। একটা নদীর উপরে একটা ব্রিজ আছে, অবশ্যই সেটা এক স্থান থেকে অপর স্থানকে একত্রিত করছে নদীর উপর দিয়ে। যখন এই এক স্থান থেকে অন্য স্থানকে একত্রিত করবে, বা তুমি ভ্রমণ করে যাবা বা হেঁটে যাবা বা কোনোভাবেই যাও এবং সেটা হচ্ছে উপর দিয়ে যাইতেছো এক স্থান থেকে অন্য স্থানে, তাহলে সেটা বুঝাবে অ্যাক্রস। অ্যাক্রস বুঝাবে। আর কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া বুঝাইলেও বুঝাবে থ্রু। তারপর দেখো শি জাস্ট রিটার্ন। রিটার্ন বলছে, তাহলে অবশ্যই কোনো জায়গা থেকে ফেরত আসতেছে। যদি রিটার্ন বোঝায় তাহলে আমাদের ব্যবহার করতে হবে ফ্রম। তাহলে হচ্ছে কি, শি জাস্ট রিটার্ন ফ্রম স্কুল, কোনো কিছু থেকে আসা বুঝাইতেছে। বুঝতে পেরেছো? সো এরই মাধ্যমে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং অর্থ অনুযায়ী প্রিপোজিশন তোমরা কিভাবে অ্যান্সার করবা সবকিছু কিন্তু শেষ। এরপর আমরা জাস্ট 2 থেকে 3টা সময় বা টাইমের রুলস দেখব, এতে করে তোমাদের প্রিপোজিশন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এবং এরপর তোমাদের ধারাবাহিকভাবে 4 থেকে 5টা হচ্ছে বোর্ড কোশ্চেন আসবে, আমাদের ইউটিউব চ্যানেলে আসবে। যাদের ক্লাসটা ভালো লাগতেছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কেননা নেক্সট যে ক্লাসগুলো আসবে সেগুলো তোমাদের জন্য খুবই উপকারী হবে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি ব্যাচের যত স্টুডেন্ট আছো তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজে কানেক্টেড থাকবা, কারণ পেজে তোমরা আপডেটগুলো পাবা, সাজেশন পিডিএফ পাবা, অনেক কিছু পাবা। সো পেজে একটু কানেক্টেড থাকো। এখন দেখো আমরা 3টা জিনিস দেখব, এটাও অর্থ অনুযায়ী, যেমন হচ্ছে অফ, ফর আর অ্যাবাউটের ব্যবহার। অফ কোথায় ব্যবহার করবা? অফ যখনই সেন্টেন্সে বাংলা মিনিংয়ে র বা এর এরকম উচ্চারণ আসবে তখন তুমি অফ ব্যবহার করে দিবা। কেমন? যেমন দেখো, এটা বরিশাল বোর্ড 2025-এ আসছে এইচএসসি পরীক্ষাতে। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন ড্যাশ আলমাইটি। মহান সৃষ্টিকর্তার সব থেকে বেশি সব থেকে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। কার? মহান সৃষ্টিকর্তার। র আসতেছে না উচ্চারণ, দেখো মহান সৃষ্টিকর্তা আলমাইটি, মহান সৃষ্টিকর্তার বেস্ট সৃষ্টি হচ্ছে মানুষ, সৃষ্টিকর্তার। তাহলে র বা এর আসলে দিব আমরা অফ। আবার দেখো দ্য কন্ডিশন, কন্ডিশন দিয়ে বোঝায় শর্ত, আবার কন্ডিশন দিয়ে অবস্থাও বোঝায়। দ্য কন্ডিশন ড্যাশ আওয়ার ভিলেজ, আমাদের
গ্রামের অবস্থা, গ্রাম এর অবস্থা, কিসের অবস্থা? গ্রাম এর, তাহলে এর আসতেছে, যদি এর আসে তাহলে আমরা অফ দিয়ে দিব। দ্য কন্ডিশন অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম এর অবস্থা ইজ ভেরি সিরিয়াস, খুবই করুণ। এরপর বাট দোজ হু ডাই, কিন্তু তারা যারা মারা যায়, ড্যাশ কান্ট্রি, দেশের মারা যায় না দেশের জন্য মারা যায়, এখানে কিন্তু এর আসতেছে না, এখানে আসতেছে কি ফর। ফর মানে কি? ফর মানে হচ্ছে জন্য, যারা দেশের জন্য মারা যায়, যারা দেশের জন্য মারা যায়, তখন আমাদের জন্য আসলেই দিব আমরা ফর। ধরো ধরো তুমি এই যে সামনে পহেলা বৈশাখ আসতেছে, তুমি ফুল কিনছো, ফুল কিনে নিয়ে হেঁটে যাচ্ছ, কেউ একজন তোমাকে বললো এই ফুলটা কার জন্য কিনেছিস, তখন তুমি কি বলবা? যদিও তুমি ফুল কার জন্য কিনছো সেটা তো আমি জানি, কিন্তু তুমি বলবা কি? আই বট দিস দিস ফ্লাওয়ার্স ফর মাই সেলফ। এই জায়গায় তুমি কি ব্যবহার করতেছো? ফর ব্যবহার করতেছো। কেন? কারণ তুমি বাংলা মিনিং ওই যে বুঝাইতে চাইতেছো যে এই ফুলগুলো আমি আমার জন্য কিনেছি, আমার জন্য কিনেছি। যদিও তুমি তোমার জন্য কিনো নাই আমি জানি, কিন্তু তুমি ব্যবহার করবা কি? ফর। কেন? বাংলা মিনিং এ জন্য আসতেছে, আর জন্য ইংরেজি হচ্ছে ফর। তাহলে এখানে মিনিং কি দাঁড়াচ্ছে? বাট দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, কিন্তু তারা যারা দেশের জন্য মারা যায় আর ইমমর্টাল, তারা কখনো আসলে মরে না, তারা হচ্ছে চিরজীবী। এইটা কিন্তু রাজশাহী বোর্ড 2025 আসছিল। সো এইখান থেকে যে মাত্র 3টা নিয়ম, এই 3টা নিয়ম থেকে দেখো কতগুলো আসছিল। যেমন বরিশাল বোর্ড 2025 আসছিল, দিনাজপুর বোর্ড 2025 আসছিল, রাজশাহী বোর্ড 2025 আসছিল, যশোর বোর্ড 2025 আসছিল। সো এইগুলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে, বুঝতে পারছো? আবার দেখো বলছে অ্যাবাউট, অ্যাবাউট দিয়ে বোঝায় সম্পর্কে, সম্পর্কে। যেমন আমি বললাম যে তুমি তোমার সম্পর্কে কিছু বলো, টেল মি অ্যাবাউট ইউরসেলফ। সম্পর্কে ইংরেজি হচ্ছে অ্যাবাউট। তাহলে যখনই বাংলা মিনিং এ সম্পর্কে বুঝাবে, তুমি প্রিপোজিশন হিসেবে অ্যাবাউট দিয়ে দিবা, অ্যান্সার হয়ে যাবে। কেমন? দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, টোল্ড হিম, তাকে বলল, ড্যাশ হিজ লাস্ট জার্নি অন দ্য সি। একটা বৃদ্ধ লোক তাকে বলল, ওই বৃদ্ধ লোকটা যে শেষবারের মতো সমুদ্রে গিয়েছিল বা সমুদ্র ভ্রমণে গিয়েছিল সেটা সম্পর্কে তাকে বলল। এই যে দেখো সম্পর্কে বলছে, তাহলে কি হবে? অ্যাবাউট, অ্যাবাউট হবে। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, ওল্ড ম্যান বা বৃদ্ধ লোকটি তাকে বলল অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অন দ্য সি, তার সমুদ্রের শেষ যাত্রা সম্পর্কে। So, এখন আমরা কয়েকটা নিয়ম দেখব, যেমন বিটুইন আর অ্যামং এর ব্যবহার। বিটুইন আর অ্যামং দুইটাই কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা যায়, আর দুইটাই বোঝায় কয়েকজন বা কতগুলো লোকের মাঝখানে বা ভিতরে, এমন বোঝায়। সো যদি এমন বোঝায়, দেখো দুইয়ের ভিতরে কোনো কিছু ভাগ করে দেয়া বা দুইয়ের ভিতরে কোনো কিছু বুঝাইতে, যে কোনো কিছু বুঝাইতে পারে। ধরো দুইজনের ভিতরে ঝগড়া, দুইজনের ভিতরে কোনো কিছু ভাগ করে দেয়া, দুইজনের ভিতরে কথাবার্তা, মানে দুইজনের ভিতরে বা মধ্যে বুঝাইলেই তুমি ব্যবহার করবা বিটুইন। আর দুইজনের বেশি মানুষের ভিতরে বা মধ্যে বুঝাইতে, সেটা যে কোনো কিছু হইতে পারে, তাহলে তুমি ব্যবহার করবা অ্যামং। যেমন দেখো বলছে ডিভাইড দ্য ফ্রুট, ফলগুলোকে ভাগ করে দাও, ড্যাশ টু ব্রাদার্স, দুই ভাইয়ের ভিতরে তুমি ফলগুলো ভাগ করে দাও। এখন দেখো ভিতরে বুঝাইতেছে না, যে দুই ভাইয়ের মধ্যে বা ভিতরে তুমি এই ফলগুলো ভাগ করে দাও। সো কতগুলো মানুষ বা দুইজন বা চারজন, যতগুলো মানুষই হোক, এদের মাঝে যদি বুঝায় কোনো বিষয়, তাহলে আমরা ব্যবহার করব বিটুইন আর অ্যামং। কিন্তু এখানে যেহেতু দুইজন ভাই নির্দিষ্ট করে বলছে, তাহলে আমাদের অ্যান্সার দিতে হবে এই জায়গায় যে বিটুইন, এই জায়গায় আমাদের অ্যান্সার দিতে হবে বিটুইন। কিন্তু দেখো বলছে ডিস্ট্রিবিউট দ্য পেন্স, কলমগুলো ভাগ করে দাও। ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দেয়া বা বন্টন করে দেওয়া। ড্যাশ অল দ্য স্টুডেন্টস, সকল স্টুডেন্টসদের মধ্যে কলমগুলো ভাগ করে দাও। এখন এখানে বলছে সকল স্টুডেন্ট, কিন্তু কয়জন স্টুডেন্ট আমরা নির্দিষ্ট করে জানি না। 2জন হতে পারে, 3জন হতে পারে, 4জন হতে পারে, 100 জন হতে পারে। যেহেতু আমরা নির্দিষ্ট করে জানি না, তাই আমরা ধরে নিব এটা 2জনের বেশি মানুষের কথাই বলা হয়েছে। আর 2জনের বেশি থাকলে আমরা ব্যবহার করব অ্যামাং। এই জায়গায় অ্যান্সার হবে কি? অ্যামাং। বুঝতে পারছো? তার মানে আমি একটু সামারি করে দিচ্ছি। যদি 2জনের ভিতরে ফলগুলো ভাগ করে দেয়া বোঝায় বা এই জায়গায় যেটা বুঝাইছে, তাহলে হবে বিটুইন। 2জনের ভিতরে হলে বিটুইন, 2জনের বেশি হলে অ্যামাং। এখন তুমি যদি এখানে বলছে ডিভাইড দ্য ফ্রুটস, এখানে বলছে ডিস্ট্রিবিউট দ্য পেন্স। তুমি 2জনের ভিতরে ফল ভাগ করে দিছো, সেজন্য বিটুইন। কলমগুলা অনেকজন মানুষের ভিতরে ভাগ করে দিছো, সেজন্য অ্যামাং। কিন্তু তুমি কাউকেই ভাগ করে দিলা না, কলম আর ফল যা আছে সব নিজের ব্যাগে ঢুকাইয়া
বাসায় চলে আসলা, তাহলে বিটুইন এমন কোনোটাই দিতে হবে না, বুঝতে পারছো? সবগুলা তোমার, কলমগুলাও তোমার, ফ্রুটস বা ফলগুলাও তোমার, কোনো কিছু ভাগ করা লাগবে না। তখন বিটুইন আর অ্যামাং এর কোনো ঝামেলা নাই, তোমার গ্রামারে কোনো রুলস লাগবে না, তুমি বাসায় এসে কলমগুলা দিয়ে ইচ্ছা মতো লিখবা আর ফলগুলা কেটে ইচ্ছা মতো খেয়ে ফেলবা, শেষ। সো যাই হোক, আমরা এখন দেখবো অন, ইন আর এট এর ব্যবহার। দেখো অন, ইন আর এট এইগুলো আমরা একটু আগে শিখছি, সেটা হচ্ছে স্থানের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে। এখন আমরা শিখবো সময়ের ক্ষেত্রে এগুলা কিভাবে ব্যবহার করতে হয়। দেখো একটু আগে বলছিলাম যে বড় জায়গার আগে তোমাদের ইন ব্যবহার করতে হয়, ছোট জায়গার আগে তোমাদের এট ব্যবহার করতে হয়। সময়ের ক্ষেত্রেও সেম, ছোট জায়গার আগে যেহেতু এট, ছোট সময়ের আগেও তোমার এট ব্যবহার করতে হবে। ছোট সময় কি? যেমন নির্দিষ্ট কোনো সময়, ধরো 4টা বাজে, 5টা বাজে, 6টা বাজে। আমি তোমাকে বললাম যে তুমি আজকে আমার ফেসবুক পেজে লাইভ ক্লাস হবে সন্ধ্যা 7টা বাজে। নির্দিষ্ট ছোট একটা টাইম দিলাম না, যে 7টা। 7টা মানে কি? একটা নির্দিষ্ট ছোট টাইম। সো নির্দিষ্ট সময়ের পূর্বে তোমাকে দিতে হবে এট, আর ছোট স্থানের পূর্বেও বা আগেও দিতে হয় এট। কিন্তু বড় স্থানের আগে দিতে হয় ইন, এবং বড় সময় সেটা হইতে পারে মাস, হইতে পারে বছর, বড় সময়ের আগেও দিতে হয় ইন। কিন্তু সময়ের ক্ষেত্রে এই বড় এবং সব থেকে ছোটর মাঝখানেও একটা জিনিস আছে, সেটাকে বলা হয় দিন এবং তারিখ। কোনো একটা দিন বা তারিখ যদি বুঝায়, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে অন। এই তিনটা মিলিয়ে আমি একটা তোমাদের উদাহরণ দিছি, এবং সেই উদাহরণটা আমি সলভ করে দিচ্ছি, দেখো কিভাবে ব্যবহার করতে হয়। যেমন আই মেড দ্য প্রাইম মিনিস্টার, আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম 4 PM। 4 PM মানে একটা নির্দিষ্ট ছোট সময়, ছোট সময়ের আগে ব্যবহার করতে হয় এট। দেখো কবে কবে দেখা করছো? মানডে। দিন, দিন বা তারিখের আগে ব্যবহার করতে হয় অন, আগে কিন্তু পরে না, আগে ব্যবহার করতে হয়। এখন এটা নির্দিষ্ট ছোট সময়, এটা একটু বড়, কিন্তু সব থেকে বড় কি? সব থেকে বড় হচ্ছে মাস অথবা ইয়ার বা বছর। তাহলে সব থেকে বড় থাকলে সেই জায়গায় আমাদের ব্যবহার করতে হবে ইন। বুঝতে পারতেছো? তাহলে আমাদের এই জায়গায় ব্যবহার করতে হবে ইন। এখন এইখান থেকে তোমাদের কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে থাকতে পারে, শুধুমাত্র ছোট সময় দিয়ে থাকতে পারে, অথবা ছোট সময় না দিয়ে শুধুমাত্র দিন বলে দিতে পারে, দিন বা তারিখ, অথবা এই দুইটা কোনোটা দেয় নেই, শুধুমাত্র সাল দিছে। সাল দিলে সেখানে ইন ব্যবহার করবা। যেমন নর্মালি আমরা বলি না যে আই ওয়াজ বর্ন ইন, তারপর একটা সাল বলি, যে আই ওয়াজ বর্ন ইন 2003, যে আমি 2003 সালে জন্মগ্রহণ করেছি, ওই জায়গায় কিন্তু আমরা ইন ব্যবহার করি। সো যেইটাই দেখ, তুমি জাস্ট মনে রাখবা দিন বা তারিখের আগে অন বসে, মাস বা বছরের আগে ইন বসে, বা বড় জায়গার আগে ইন বসে, নির্দিষ্ট সময় বা ছোট স্থানের আগে অ্যাট বসে, তাহলেই শেষ। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এইটা কিন্তু মনে রাখো, এখান থেকে মাস্ট প্রশ্ন পাবা তোমরা। আজকের লাস্ট রুল হচ্ছে সিন্স, ফ্রম আর হচ্ছে ফর এর ব্যবহার। দেখো আমরা ফর অর্থ জন্যে দেখছি ব্যবহার, ফ্রম কোনো কিছু থেকে বোঝায়, এটাও দেখছি। কিন্তু এখন যেটা দেখাবো এগুলো হচ্ছে টাইমের ক্ষেত্রে এই জিনিসগুলোর ব্যবহার, সিন্স, ফর আর ফ্রম এর ব্যবহার। দেখো তিনটা দিয়েই হচ্ছে কতক্ষণ ধরে বা কত সময় থেকে কোনো একটা কাজ হচ্ছে এগুলা বোঝায়। যেমন যদি বাংলা মিনিং এ এমন আসে, ধরো তুমি 5 দিন ধরে তুমি তুমি হচ্ছে ভাত খাও না, তোমার হচ্ছে তার সাথে ঝগড়া হয়েছে, তোমার পছন্দের মানুষের সাথে ঝগড়া হয়েছে, সেজন্য তুমি 5 দিন ধরে ভাত খাও না। যে আমি মরে যাব, এই জীবন রেখে কি লাভ, তাই না? জীবন রেখে কি লাভ, আমি মরে যাব। সেই জন্যে যদি কতদিন ধরে এমন বুঝায়, বা হচ্ছে নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম উল্লেখ থাকে, ধরো ধরো 5 দিন ধরে, 4 ঘন্টা ধরে, বা হচ্ছে 5 তারিখ থেকে, না থেকে হবে না, যে কতক্ষণ ধরে বা কতদিন ধরে। দেখো যদি বাংলা মিনিং এ ধরে আসে, সময়কাল উল্লেখ থাকে, কতক্ষণ ধরে বা কতদিন ধরে, ধরে উল্লেখ আসলে তুমি চোখ বন্ধ করে ফর ইউজ করবা। কেমন? যেমন দেখো ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ ফ্রাইডে, শুক্রবার ধরে বৃষ্টি হচ্ছে না শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে? শুক্রবার থেকে, তার মানে ধরে আসে নাই, এই জায়গায় আমরা ফর দিতে পারবো না। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ এ লং টাইম অথবা এ উইক, লম্বা সময় ধরে বৃষ্টি হচ্ছে বা 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে টানা। যদি ধরে মিনিং এ আসে তাহলে আমরা দিয়ে দিব ফর, যে 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এখন যদি সিন্স আর ফ্রম এর ব্যবহার, দেখো দুইটা দিয়েই বোঝায় থেকে, দুইটা দিয়েই বোঝায় থেকে, একটা দিয়ে বোঝায় অতীতের থেকে অতীত, আরেকটা হচ্ছে ফিউচার।
ফিউচার কেমন? যেমন ধরো আমি বললাম যে শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, বা শুক্রবার থেকে আমি পড়া শুরু করেছি। এটা অতীত বুঝাইতেছে না যে শুক্রবার থেকে পড়া শুরু করেছো, কিন্তু তুমি তো আসলে শুক্রবার থেকে শুরু করো না। তুমি বলো যে আমি আগামীকাল থেকে শুরু করব। যখন ফিউচার বুঝাবে তখন তুমি দিবা ফিউচার, বুঝাইলে দিবা ফ্রম। আর অতীতের কোনো কিছু নির্দিষ্ট সময় থেকে বুঝাইলে দিবা সিন্স। অর্থাৎ শুরুর সময় উল্লেখ আছে। শুরু, যেমন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে হইতেছে, কিন্তু কবে থেকে হইতেছে বা কোন সময় থেকে হইতেছে। থেকে বুঝাইলে দুইটা থেকে থেকে। আর যদি বাংলা মিনিং এ ধরে বুঝায় তাহলে দিবা তুমি ফর, আর থেকে বুঝাইলে দিবা ফ্রম অথবা সিন্স। যেমন ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে ড্যাশ ফ্রাইডে, শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে অতীত। অতীতের থেকে থেকে বুঝাইলে আমরা সিন্স দিব, তাহলে অ্যান্সার হবে সিন্স। কিন্তু আওয়ার ফাইনাল এক্সাম উইল স্টার্ট, আমাদের ফাইনাল এক্সাম শুরু হবে, ফিউচার বুঝাইতেছে। ফিউচার ড্যাশ নেক্সট মানডে, নেক্সট মানডে থেকে শুরু হবে। তুমি এখানে সিন্স দিয়ে মিলাও, মিলবে না। তুমি যদি এখানে সিন্স দিয়ে মিলাও, মিলবে না। যেমন আওয়ার ফাইনাল এক্সাম উইল স্টার্ট সিন্স নেক্সট মানডে, মিলে না। এখানে হবে ফ্রম নেক্সট মানডে। ফিউচারের থেকে বুঝাইলে হবে ফ্রম, ফ্রম নেক্সট মানডে। আর তোমরা এইচএসসি 26-27 ব্যাচ যারা আছো, যারা কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের সম্পূর্ণ কোর্স একদম শেষ করে দেওয়া হবে। ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফ্রি হ্যান্ড রাইটিং। এক কথায় ইংরেজি নিয়ে তোমাদের কোনো টেনশন করার কারণ নাই। তুমি কোর্সে ভর্তি হইছো মানে সম্পূর্ণ টেনশন আমার উপর ছেড়ে দিবা। বাকি তোমার যে কাজটা করতে হবে, রেগুলার জাস্ট ক্লাসটা করতে হবে। রেগুলার ক্লাস করবা, ঠিকমতো প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ ইংরেজি নিয়ে কোনো টেনশন থাকবে না। আর আজকে ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যাবা। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।